বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য অর্থাৎ সরকার দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, এবং আমার ডানে রয়েছেন দেশের সিনিয়র সাংবাদিক এবং বিএফএজিওর সাবেক মহাসচিব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এবং বহুদিন পরে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, এবং এই সরকার ইতিমধ্যেই 100 দিনের বেশি সময় পার করেছে, এবং 100 দিনকে একটা অনেকেই বেঞ্চমার্ক হিসেবে অর্থাৎ সূচনাটা কীরকম সেভাবে বিবেচনা করে, এবং সরকারও এই 100 দিনে তার কীর্তি সেটা জনগণের সামনে তুলে ধরবার চেষ্টা করছে। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকেই বুঝতে চাই যে এই প্রথম মানে সূচনা পর্বটা কেমন গেল আসলে সরকারের, মিস্টার ফজলে হুদা বাবুল। ধন্যবাদ। এবং আপনি যেহেতু সরকারি দলের একটু আত্মসমালোচনার সুযোগ থাকলে সেটাও যদি করেন তাহলে আমার মনে হয় অবশ্যই আমার সরকার আমাকে বা মিস্টার আজিজকে খুব বেশি আর প্রভোগ করতে হবে না আপনাকে। আমার সরকার এমন কোনো বাধ্যবাধকতা কোনোদিনও দেয় না, কারণ বিএনপি সবসময় মুক্ত তথ্য, মুক্ত সাংবাদিকতা, মুক্ত কি বলবো গণতান্ত্রিক চর্চা, এটাই বিএনপির বৈশিষ্ট্য। এবং আপনি জানেন আমরা কিন্তু ওই অনুচ্ছেদটা উঠিয়ে দিয়েছি, 70 অনুচ্ছেদ মানে উঠিয়ে দেবেন আপনারা বলেছেন, আমরা এটাও বলেছি। কাজে ওটা দলীয় বিষয় না। আমরা টকশোতে যখন আসি তখন আমরা দলের পারমিশনও নিই না, ওই স্বাধীনতাটা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়ে থাকেন। আপনি যেটা মিন করেছেন 100 দিন সরকারের কেমন গেল, বিএনপি সরকার আপনি জানেন যে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এসেছিলেন সে সময়টাতেও ইরান ইরাক যুদ্ধ, 90-এ যখন ম্যাডাম খালেদা জিয়া আসেন তখন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আমরা দেখেছি। এবার এসেও আমরা দেখলাম যে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে গঠনের সাথে সাথে আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্য, ইরান, আমেরিকা, ইসরায়েল একটা অস্থিতিশীল যুদ্ধ বা পৃথিবীতে বহুদিন থেকে চলছে, কিন্তু এই যুদ্ধটা আমাদেরকে একদম সরাসরি প্রভাবিত করেছে। এর কারণটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের শ্রমিক, তেল, জ্বালানি, মধ্যপ্রাচ্যের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল, সেইটা একটা বড় বিষয়। তো সেই ধাক্কা ছিল। তার উপর যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি জানেন 17 বছরের যে ব্যাংকিং অবস্থা, যে অর্থনীতির অবস্থা, যে দুর্নীতি, যে বিদেশে টাকা পাচার, যে সামাজিক অস্থিরতা এবং দীর্ঘদিনের লালিত একটা কি বলবো নিজস্ব হাসিনাইজম চলেছে। ইমাম সাহেব থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বিশ্ববিদ্যালয়, প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া সর্বত্র কিভাবে নিয়ন্ত্রণ করেছে। একটা উদাহরণ দিই, আমি তখন একটা গ্রুপ অফ কোম্পানির, আমি গ্রুপ সিএফও, তখন ডলার পাঠাতে হবে শিপিং কোম্পানির, তো প্রিন্সিপালকে ডলার পাঠাতে হবে, তো পাঠানো যাচ্ছিল না। একটা বহুজাতিক ব্যাংকের সিইওকে আমি ফোন দিলাম, পরিচিত ন্যাচারালি। আমি বললাম যে ভাই টাকাটা আমার কাল পাঠাতে হবে, আমার ব্যবসাটা ধরে রাখতে হবে। তিনি বলছেন যে হুদা ভাই আপনি এত হার্শ টোনে বলছেন, আই উইশ আই কুড রেসপন্ড ইউ অন এ হার্শ ওয়ে, বাট কী করবো, রিভলভার নিয়ে বসে আছে আমার পেছনের রুমে কয়েকজন লোক। মানে ডলার ব্যাংক কতটুকু রেমিট করবে এইটা একটা এজেন্সির লোকেরা নিয়ন্ত্রণ করছে একটা আন্তর্জাতিক ব্যাংকে বসে। তো এইরকম একটা ব্যবস্থাপনা আমরা বাই হেরিটেজ পেয়েছি। প্রশাসন আপনি জানেন 17 বছরে যেসব প্রশাসনের লোক এবং আইনশৃঙ্খলার যেসব রিক্রুটমেন্ট, তারা কিভাবে কষ্টি পাথরে যাচাই করে নিয়েছেন। যারা গুপ্ত ছিল সেটা অন্য বিষয়, কিন্তু যারা গুপ্ত ছিল তারাও তো সেই জয় বাংলার ধ্বজাধারী, অন্তত অ্যাটলিস্ট বাই ফেসে তারা হয়েই রিক্রুটমেন্ট পেয়েছে। সেই অবস্থা থেকে ওই সময় আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া বলেন, মেইনস্ট্রিম মিডিয়া বলেন, নিউজ পেপার বলেন, সব কিছু কন্ট্রোল করা হতো কচুক্ষেত থেকে নিয়ন্ত্রিত রাষ্ট্রযন্ত্র। তো সেইখানে দায়িত্ব নিয়ে আমার মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্বাচনী ইশতেহারে যেসব কথা বলেছেন সেই জিনিসগুলো উনি
পালন করার চেষ্টা করছেন। এমনকি এটা একটা খুব সবাই বলে হ্যাঁ তোমরা এরকম একটা ডায়ালগ দিয়েই অভ্যস্ত। আমি বললাম হ্যাঁ এটাই সত্যি যে নখের দাগ মোছেনি, কিন্তু আমি একজন গ্রামের পার্লামেন্টারিয়ান, আমি মসজিদের ইমামকে ভাতার ব্যবস্থা করে দিতে পেরেছি, খাল খনন উদ্বোধন করতে পেরেছি, আমি বেশ কয়েকটা মসজিদ মাদ্রাসা মন্দিরে সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি, আমি ঈদের সময় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়ার নগদ অর্থ হতদরিদ্রদের মাঝে বিতরণ করতে পেরেছি। শিক্ষাঙ্গনের শিক্ষকরা সময় মতো স্কুলে যেতেন না, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এগুলা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যেতে বাধ্য হয়েছি। কারণ জানেন প্রধানমন্ত্রী কিভাবে কাজ করেন, এই যে আপনি দেখলেন ঈদের পর বর্জ্য ব্যবস্থাপনাটা নিয়ে 2 সিটি কর্পোরেশনের। তো আমাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছিল হসপিটালগুলোর কি অবস্থা। আমার মনে হয় প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বারই হসপিটালে যেতে বাধ্য হয়েছে, কারণ সরকার থেকে তাদেরকে বলেছে ইউ মাস্ট সুপারভাইজ। তো সেগুলোতে গিয়েছি, তাদের অ্যাটেন্ডেন্স, রুগী দেখা, এমনকি অনেক জায়গার অ্যাম্বুলেন্স ছিল না বা অ্যাম্বুলেন্স পড়ে আছে, ড্রাইভার নাই বছরের পর বছর, এমনকি ডাক্তাররা তাদের নিজের টাকায় অর্থে অ্যাম্বুলেন্স দিচ্ছে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স যেটা পড়ে আছে ওটা ড্রাইভার নেই। এরকম একটা পরিস্থিতিতে স্বাস্থ্য, শিক্ষা, সমাজ ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থাপনা এবং প্রত্যেকটা স্তরের যে অবস্থা ছিল, সেখান থেকে আমার মনে হয় যেটা বলছিলাম যে স্কুল কলেজে আমরা শিক্ষকদের এখন অন টাইমে নেওয়ার ব্যবস্থা করতে পারছি, জবাবদিহিতার আওতায় আসছে প্রশাসনের লোকেরা, তাদেরকে আমরা বলছি যে সাধারণ মানুষের সেবাগুলো কিভাবে দেয়া যেতে পারে। এমনকি মেম্বার, চেয়ারম্যান, এমনকি গ্রাম্য পুলিশরাও কোনো কাজ করতো না। এবং মজার বিষয় হচ্ছে গ্রাম্য পুলিশদের মূল কাজই ছিল হচ্ছে চেয়ারম্যানদের পিউনগিরি করা, তাদের যে ডিউটি, তারা যে সরকারি টাকা নাই। তো এই অবস্থা থেকে আমরা মনে হচ্ছে আমরা উই আর অন টু আলহামদুলিল্লাহ অন এ ট্র্যাক, যে আমরা যদি এভাবে চলতে পারি, যেটা এখনও বড় চ্যালেঞ্জ। ওই যে বললাম যে সরকারের সমালোচনা, হ্যাঁ বড় চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ আছে এখানে। চ্যালেঞ্জের মধ্যে দীর্ঘ 17 বছর যেসব ছাত্র দলের নেতারা, যুব দলের নেতারা, স্বেচ্ছাসেবক দলের নেতারা, এমনকি বিএনপির নেতারাও চাকরি করতে পারেনি, ব্যবসা হারিয়ে ফেলেছে, পড়ালেখা করতে পারেনি, চাকরিতে ঢুকতে পারেনি, পরিবারের কেউ চাকরি পায়নি, এমনকি তাদের আর্থিক অবস্থা খুবই বাজে। তো তাদেরকে দেবার মতো এখন পর্যন্ত কর্ম আমরা দিতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে 1,86,00,000 কর্মসংস্থান হবে, আমরা অবশ্যই সেগুলো গ্রামীণ অর্থনীতিতে কিভাবে কৃষিকে পুনরুজ্জীবিত করে এই এমপ্লয়মেন্টগুলো আমরা ইনডাইরেক্ট এমপ্লয়মেন্টগুলো অ্যাটলিস্ট করতে পারি গ্রামে গঞ্জে, ওইটা একটা বড় চ্যালেঞ্জ এই সরকারের। শুনবো আরও আপনার কাছ থেকে মিস্টার এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। দেখেন, সরকার আসছে 5 বছর থাকার জন্য। 100 দিন আসলে সরকারের পজিশন মাপার সময় কিন্তু নাই। কিন্তু এই সরকার এমন সময় আসছে, আপনি খেয়াল করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে 24 লাখ কোটি টাকার লোন রেখে গেছে, যেটা কয়েকটা বাজেটের সমান। 2, বেকারত্ব বেড়ে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে নেমে গেছে, এবং দেশে কিন্তু প্রত্যেকটা কাজ, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই। তো এরপরে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই সময়ে সরকার কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখন ইশতেহারগুলি বাস্তবায়ন পর্যায়ে আছে। আর কিছু আছে যে কতগুলো, ধরেন ইউনূস সাহেব চুক্তি করে দিয়ে গেছে একটা মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি, সেখানেও আমি তো বলবো যে সরকার যদিও স্বীকার নাও করে, আমি তো বলবো এটা একটা বিপদ, এটাও একটা বিপদ। কারণ সরকার বা দেশের জনগণের ইচ্ছার বাইরে অনেক কিছু করতে হতে পারে। এদিকে ধরেন এই যে সম্প্রতি তেল চুক্তি হয়েছে, আপনার 14টা বোয়িং কেনার কথা, ফ্রান্সের এয়ারবাস কেনার কথা ছিল, এটা বাদ দিয়ে এগুলো এগ্রিমেন্টে ছিল। তো এখন তো ধরেন তেল আনতে, ধরেন 12 মাসে $12 বিলিয়ন তেল আমরা আমদানি করি, সেখানে আপনার আমেরিকা থেকে $1 বিলিয়ন তেল বছরে নিতে হবে। তো সেটা তো কিছু বেশি পড়বেই, খরচ মিলে বেশি পড়বে। কিন্তু তারপরে আমি বলবো যে এই সরকার কিন্তু
চেষ্টা করতেছে। কিন্তু আমার কাছে একটা রোনালদো মারা গেছে বা মেসি, তাকে যদি আবাহনীর টিমে লাগাই দেন, সে গোল করতে পারবে? 17 বছর তারেক রহমান বিদেশে থাকছে, বিলেতি কায়দায়, আমি তার নাম দিয়েছি বিলেতি বাংলাদেশি। তো সে তো একটা টিম লাগবে। আমার কাছে মনে হয় টিমটা তার সুবিধার হয় নাই। একটা দেশ তো এক ব্যক্তি চালাতে পারবে না, টিমটাকে ঠিক করতে হবে আগে প্রথমে। এবং আমার ধারণা যে আরও আপনার ধরেন ক্যাবিনেট থেকে শুরু করে আরও কিছু চেঞ্জ হইতে পারে সম্ভবত। আমার মনে হয় একজন মন্ত্রী পদত্যাগ করেছেন শারীরিক অসুস্থতা না, দেখে। সেটা হয়তো উনি তার হিল ট্যাক্সে, তার তো ওখানে নানান রকম উপসর্গ আছে, তাই না? যেমন ধরেন এখন বলেন গুপ্ত রাজনীতি আছে। আমি বারবার বলি জেএমপি, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জেহাদ, এরকম। তাহলে তো আবার নাথান বোমের পার্টি একটা হিল ট্যাক্সের অঞ্চলে স্বাধীনতাই চায়, তাহলে তো তাদেরকেও মানে লাইসেন্স দেওয়া উচিত যে রাজনীতি করো। তো হয়তো ওখানে নানান রকম সমস্যা আছে, হয়তো সে কারণেও তিনি রিজাইন করতে পারে, জানি না কেন, এটা তো এখন আগেই কমেন্ট করা মুশকিল। তো আমার কথা হচ্ছে যে আমাদের দেশে এখন হরেক রকম প্রবলেম তৈরি করে থেকে গেছে ডক্টর ইউনূস। এটা সামাল দেওয়া এবং সেই সাথে মধ্যপ্রাচ্যের আপনার যুদ্ধ এবং তার টিমটা। আমি আবারও বলছি যে বিএনপির ভিতরে, আমি কিন্তু প্রকাশ্যে বলছি, আপনার এখানেও বলি, যে বিএনপির ভিতরে গুপ্ত জামাত এবং দুর্নীতিবাজের অভাব নাই। তার অন্তত পক্ষে তার টিমটা যাতে সৎ থাকে। এখন ধরেন এই যে বাবু ভাই আছে, বাবুর মতো সৎ লোক নিয়ে যদি একটা টিম তৈরি করতে পারে, তাহলে কিন্তু উনি গোল করতে পারবে। নাহলে কিন্তু উনি সবসময় বলে লাথি মারবে, গোল হইতেও পারে, নাও পারে। আমি বললাম না, রোনালদো আর মেসি, রোনালদো নেই মারা গেছে, মেসি পাইছে আছে, সেও তাকেও টিমে দিলে, আবাহনী টিমে দিলে গোল করতে পারবে? নট নেসেসারিলি। তিনি লন্ডন থেকে ধরেন জুমে, টেলিফোনে যোগাযোগ রেখেছে। আর সরাসরি এসে পলিটিক্স করা কিন্তু এক না। বাংলাদেশের তো দিনান্ত পরিশ্রম করতেছে এবং মানুষ তো ওনার চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা সবটাই পছন্দ করছে, না পছন্দ করছে। কিন্তু এটাও ঠিক, ওনাকে কিছু ভাবতে হবে যে বাংলাদেশের মাটি আর ব্রিটেনের মাটি এক না। আমার ফ্যামিলি সহ 10 দিন ছিলাম আমি সেখানে, তো কেউ কিছু করতেছে না, দোতলার উপরে বাড়ি নাই, পুরানো শহর, কোনো যানজট নাই, সব অটোমেটিক চলতেছে, সব অটোমেটিক। উনি এসে দেখেন না এই সিগন্যালগুলোতে এআই বসায় দিছে। এখন তো আবার শুনলাম যে আরও কোন কোন জায়গায় এআই বসাইতেছে। কিন্তু যেটা পরিকল্পনা দেয়, আমি শুনলাম যে বিআরটিএকে আরও ডাবল ডেকার বাস নামাচ্ছে। এখানে এইটা হচ্ছে, কার পরামর্শ করতেছে আমি জানি না, কোন বিশেষজ্ঞ বলতেছে জানি না। যেখানে একটা আইডিয়াল রাজধানীতে কমপক্ষে 25% উন্মুক্ত জায়গা থাকতে হয়, আমাদের হলো 7% জায়গা, তার আবার হকার দখল করে থাকে। সেখানে দোতলা বাস দিবেন মানে আরও জ্যাম লাগবে। এখনই তো এই কাজ করে না, সিগন্যালগুলোতে এই কাজ করে না, কারণ ওই ব্যাটারি চালিত রিক্সা কত সব, একটা ট্রাফিক ছাড়তেছে আর একটা ট্রাফিক ধরতেছে, কাজ করে না। সুতরাং আমাদের দেশে তবে এই প্র্যাকটিসগুলো শুরু হয়েছে। আমার মনে হয় একটা সিস্টেমে তো আসবে এক সময়, কিন্তু তার টিমটা লাগবে। আজিজ ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। আজিজ ভাই সিনিয়র সাংবাদিক, আমরা ছাত্র অবস্থায় আজিজ ভাইকে জানি এবং উনি খুব ডিটেল বলেন, কারো সমালোচনা করতে ছাড়েন না। তবে একটা কথা, এখন মনে হচ্ছে একটু রয়েস হয়ে করছেন খুব একটা। না, রয়েস হয়ে আর কই করলো, আমার মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কেও তো উনি বলতে ছাড়লেন না। দেখুন, প্রথম কথা উনি একটা কথা বলেছেন যে এয়ারক্রাফট কেনার কথা। আমি নিজে একটু হলেও জড়িত ছিলাম বাংলাদেশের এভিয়েশন ব্যবসার সাথে। সেটা হচ্ছে যে আমি অনলাইন কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেম, যেটা অ্যামাডিউস, অ্যাবাকাস, গ্যালিলিও, যেটা এখন ট্রাভেল পোর্ট, যেটা ইউজ করে ট্রাভেলে আপনার এয়ারলাইন টিকিট ইস্যু করে, সো এবং ট্রাভেল এজেন্সি, প্যাসেঞ্জার, এইটার কার্গো তো আমি অ্যাবসলিউটলি, আমি সাউথ এশিয়া এবং মিনা কান্ট্রিগুলোর আমি কার্গো দেখতাম। সেক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা আজিজ ভাই, বোয়িং কেনাটা খুবই জরুরি। আমি তো মনে করি 10টা নয়, বোয়িং বা এয়ারক্রাফট সেটা অন্যই প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনার এখানে যে প্যাসেঞ্জারগুলো টানে, এর মধ্যে অধিকাংশ না,
প্রায় 78% প্যাসেঞ্জার টানে এই দেশ থেকে, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার টানে হচ্ছে বিদেশি কোম্পানিগুলো, এবং তারা রেভিনিউটা নিয়ে যায়। এবং মজার বিষয় কি জানেন, আমি দেখেছি এমিরেটসের সবচেয়ে প্রফিটেবল রুট কিন্তু ঢাকা। আবার ওরা এই ঢাকার প্যাসেঞ্জারকে কিন্তু যাইছে তাই তাচ্ছিল্য করে, এটা আমার দেখা। এমনকি আপনি বিজনেস ক্লাসে বসলেও ইউ ডোন্ট হ্যাভ এনি, মানে আপনি ফার্স্ট ক্লাসে বসলেও আপনি বাংলাদেশি, আপনার গায়ে থেকে মাছের গন্ধ বের হয়, এটা ক্যাবিন ক্রু, ওই ভেনিজুয়েলার একটা ক্যাবিন ক্রু কিন্তু বোঝে। এই দুঃখ যন্ত্রণা এগুলো তাহলে দেখে ওটা তো কেবিন ক্রুর সমস্যা না, সমস্যাটা আমার আর আপনার। আপনার এটা ঠিক আছে, কিন্তু আমি তো প্যাসেঞ্জার, আমার ন্যাশনালিটি যাই হোক, ওইটুকু ডিগনিটি কিন্তু আমরা পাই না তাদের কাছ থেকে, বিদেশি ক্যারিয়ারের কাছ থেকে। ভারতীয়দের আরও মজার কাহিনী, আমার মনে আছে আমি তো দিল্লিতে কাজ করতাম এই কোম্পানিরই, তো জেট এয়ারওয়েজ 6 ঘন্টা লেট। তা আমি এটা বলছিলাম যে 6 ঘন্টা লেট, দে মাস্ট গিভ আস হোটেল অ্যান্ড ফুড অ্যাজ পার ইন্টারন্যাশনাল নর্মস। তখন আমাদেরই কোনো এজেন্সির লোক আমাকে আলাদা করে নিয়ে গেল, নিয়ে যেয়ে বলে, আপনি কি বুঝতেছেন কোন ক্যারিয়ার নিয়ে আপনি কথা বলতেছেন? সিকিউরিটি সবাই আপনাকে অবজার্ভ করছে, ইউ ক্যানট সে দিস। তাহলে বললাম যে আরে ভাই, আমি কমো না মানে আমি তো কমো, এইটা তো আমার দেশ, আপনি কি কইবার লাগছেন? ও তখন কই যে আপনার দেশের কি হবে আপনি কি বুঝতেছেন? পরে আমাকে 1 ঘন্টা একটা রুমে নিয়ে যেয়ে আটকে রেখেছিল। সো আমাদের দেশের যে প্যাসেঞ্জারগুলো যায়, কার এয়ারক্রাফটে যায়। সো এখানে ওইটার এয়ারক্রাফটের প্রবলেম না, প্রবলেম হচ্ছে আপনার ইকুইপমেন্ট কিনবার পর এগুলোকে প্রফিটেবল করার জন্য প্রশাসন। এবং দেখুন, আমাদের কিন্তু বিমানের প্রশাসক বসে কোথা থেকে জানেন? একজন প্রফেশনাল বিমান হ্যান্ডলার এখানে বসে না, যে বিমানের সম্পর্কে জানে। A320, 777 কিংবা 747 অথবা A380 যেটা ডবল ডেগার, তো কোনটার কি পারফরমেন্স, কোনটার কি আপনার টার্ন অ্যারাউন্ড টাইম, কোনটার প্রফিটেবিলিটি কি, কোন রুটে, এটা অ্যানালাইসিস করা কিন্তু একজন ব্যুরোক্র্যাটের কাজ না। কিন্তু বরাবরই ওই সচিবটাই কিন্তু ওখানে যে দায়িত্বটা নেন, যিনি বিমানের বোঝেন না। তো আমাদের দেশে এই জিনিসটা আপনি বলেন আজিজ ভাই, আপনাদের মতো লোকদের থেকে ওই প্রফেশনালিজমটা আমরা আশা করি যে এটা কেনাটা দোষ না, দোষটা হচ্ছে এটাকে প্রফিটেবল করতে পারছি। আপনার মতো পলিসি মেকাররা যখন এটা বোঝে, আমরা আশা করতে পারি তো এবার কিছু পরিবর্তন হবে। বলতে চাইছি জি, যে এখানে ডিমান্ড আরো আছে, আমি এটাই বলতে চাই। না, ঠিক আছে, ডক্টর ইউনূস তো 3 দিন আগে, ইলেকশন হবে 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিটা করল, তাই না? করছে। সেখানে স্পেসিফিক বলা আছে এয়ারবাস ফ্রান্স থেকে কেনা যাবে না। জি, এই অর্থাৎ আমি বলছি তাকে বাধ্য করা হয়েছে। দ্বিতীয়ত আরো তো অনেক শর্ত আছে, মেধা শর্ত বলেন, আপনার ওষুধ কেনার বলেন। না, আমাদের দেশের বিমান কিন্তু বরাবরই বোয়িং দ্বারা পরিচালিত, এয়ারবাসের এক্সপার্টাইজ আমাদের নাই। কিনতে গেলে বোয়িং এ কিনতে হবে। এখন এটা আনফরচুনেটলি আর ফরচুনেটলি এটা আমেরিকা থেকে কিনছে, কিন্তু চুক্তিটার ব্যাপারে অনেক কথা বলতে। ওইটা তো আপনার, আমি এটা লিখেছি, এটা আমাদের বাংলাদেশ তো না, আমাদের অপোজিশন এই চুক্তির ব্যাপারে কথা বলে নাই, বলে যে বাস্তবতা নিরিখে দেখতে হবে। লাস্ট কথা, জামাত নিষেধ করছে, অস্বীকার করে এটা বলছে। তা আমার কথা হচ্ছে যে অনেক শর্ত তো এই চুক্তি রেসিপ্রোকাল না, আমি এগ্রি আপনার সাথে। হ্যাঁ, তো এই জন্য বলছি যে অনেক কিছু তো চাপিয়ে দেওয়া হয়, বাট বিমান কেনা দরকার। বিমান আপনি কেনেন, যদি আপনি আরো কিছু প্রসঙ্গ রেজ করেছিলেন, শেষ করে দিলে আমি আপনার কাছে আসি। জি, দ্বিতীয় কথা হচ্ছে এই যে 17 বছর জনাব তারেক রহমান বিদেশে ছিলেন। ইন্টারেস্টিং ওনার ভাষায় কোট আনকোট বিলেতি বাংলাদেশি বলেছে। সেটা হচ্ছে কি, আমরা ছোটবেলায় কারক সমাস পড়তাম, বিলাত ফেরত, বিলাত হইতে ফেরত, তাই না? তো অপদান নাকি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো আপনি সেই দিকে গেছেন। আমি আপনাকে বলি, এখন পৃথিবীটা আসলে হাতের মুঠোয়। উনি কিন্তু বিলাতে বসেই আমার ইউনিয়ন, আদাইপুর ইউনিয়নে উনি রিচ করেছেন, এবং এটা বিলাতে বসেই ওনার জন্য সম্ভব হয়েছে। 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আপনি অবাক করার মতো একটা ইতিহাস গড়েছে। এ দেশে বিএনপির জন্মের পরও কোনোদিনও ওয়ার্ডে কৃষক দল হয়নি, ওয়ার্ডে শ্রমিক দল হয়নি,
স্বেচ্ছাসেবক দল হয়নি, ছাত্র দল হয়নি, বিএনপিও অধিকাংশ ক্ষেত্রে হয়নি, কিন্তু এই 15 বছরে জনাব তারেক রহমান ওই স্তরে দলকে নিয়ে গেছে এবং দলকে অটুট রেখেছে। এই যে তারেক রহমানের নেতৃত্ব ভীষণ নিয়ে, বরঞ্চ আপনি বলেন এই যে ডবল ডেকারের কথা যেটা আপনি বললেন, উনি লন্ডনে থাকবার কারণেই ওনার চোখটা খুলে গেছে। উনি এখন প্রাইভেট এই যে যেসব জং ধরা বাস চলে সেগুলোর থেকে দূরে এসে উনি পাবলিক বাসটা বাড়াতে চাচ্ছেন যাতে করে ট্রাফিক নিয়ন্ত্রণ হয়। থ্যাংক ইউ, আপনি এটা প্রশংসা করেছেন যে লাইট সিগন্যাল গুলোতে এআই দ্বারা নিয়ন্ত্রিত করার জন্য। উনি আবার বলেছেন যেগুলো কাজ করছে না এখন অনেক, আর যে উনি বলছেন অনেক জায়গায় আবার কাজও করছে না। সেটা টেকনিক্যাল এরর হতে পারে, হ্যাঁ সেটা অন্য জিনিস, বাট আপনি কোনো ব্যাটারি চালিত রিক্সা মানে না, বাস এমন এত ট্রাফিকও ছেড়ে দিতে পারে। পুলিশরা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, যাকে উনি কাজ করেছেন উনি বলতেছিলেন আমার ভাই এডিসি পুলিশ। উনি বারবার করে বলছিলেন, যতবারই বলে উনি বলেন স্যার সালাম আলাইকুম, স্যার আপনি ওইটা দেন আমি একটু দেখছি, আমার এটা স্যার সব কিছু আমার নিজের দ্বারা কিছু হবে না স্যার, আপনার নাম্বারটা দিলে যেটা আসবে ওইটাই। সো পুলিশরা বিহেভিং লাইক এনিথিং, এবং আমি পুলিশরা যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, লেট আস ইন্সপায়ার দেম। আমি নিজে দেখেছি একটা উপজেলার থানায় একটা থানায় একটা গাড়ি আরেকটা আদিমকালের গাড়ি ঠেলতে হয় মাঝে মধ্যে। আমি তো প্রোটোকল নেই না, আমি বলছি যে আসবে আমার প্রোটোকলে সেই ওসি থাকবে না, এর ভয়ে আর কেউ আসেও না। এখন আবার দু একটা সিরিয়াস জায়গায় যখন যাই অনেক রাতে, যে ভাই একটা কনস্টেবল পাঠায়েন, বলি স্যার আমরা তো সব অ্যালোকেট করে দিয়েছি। তো বিষয়টা হচ্ছে কি জানেন, যে যারা কাজ করছে তাদের আমাদের একটু ইন্সপাইরেশনও দেওয়া উচিত, বিশেষ করে আপনাদের মতো যারা সিনিয়র মানুষরা আছেন। মন্ত্রী পদত্যাগ নিয়ে দেখুন, এখানে এত হাওয়ার কোনো গল্প নাই, গল্প হচ্ছে উনি যেটা চিঠিতে লিখেছেন ওইটাই গল্প। সেই গল্পটা হচ্ছে উনি অসুস্থতার কারণে, আমি নিজেও মানে সংসদে কয়েকবার ওনাকে সালাম দিয়েছি, উনি খুবই ভদ্রচিত মানুষ, নির্ভেজাল মানুষ, নিষ্কণ্টক মানুষ উনি, আমি মানে খুব ভদ্র আচরণ করেন। আমি নিজেও সংসদে দু একবার সালাম দিয়েছি, বললাম ভাই কি অবস্থা আপনার, কি আরে ভাই, উনি বয়স কিন্তু খুব বেশি না, বাট হি ইজ সিরিয়াসলি গোয়িং থ্রু সাম ফিজিক্যাল ডিফিকাল্টিস, এটা তো সত্যি। যে ওইটি উনি লিখেছেন, এর মধ্যে বাট কিন্তু অথবা খুঁজবার দরকার। আরেকটা কথা উনি বলেছেন যেটা, যে প্রধানমন্ত্রী হতে ঠিক আছেন কিন্তু একা তো আর গোল করতে পারবেন না, গোল করার জন্য টিম লাগবে, টিমের ব্যাপারে ওনার শুনুন, ভীষণ অসন্তোষ। মাননীয় প্রধানমন্ত্রীকে 3 মাসে তো আর গোল দেয়, ওনাকে যখন আপনি যখন দেখেছেন যে চাক দে ইন্ডিয়া দেখেছেন নিশ্চয়ই, একটা হিন্দি সিনেমা আছে, তো চাক দে ইন্ডিয়াতে শাহরুখ খান টিম বিল্ডিং কিভাবে করেছে, তো আপনার তো অপশন আসবে। সো হি উইল মেক হিজ ওন টিম, দ্যাটস ফর শিওর। আর আপনি যেটা বলেছেন, আমার কাছে মনে হয়েছে জনাব তারেক রহমান যে এই মন্ত্রণালয় যেটা করেছেন, উনি নবীন প্রবীণ অভিজ্ঞ লোকজনদেরকে নিয়েই বলেছেন, প্রত্যেকের বায়োডাটা স্বমহিমায় উদ্ভাসিত। আপনি শহীদউদ্দিন চৌধুরী এনির কথাই বলেন, আপনি সবচেয়ে জুনিয়র যে রাজীব হাসানের কথা বলেন, প্রত্যেকে, রাজীব হাসান ছাত্রদলের সভাপতিত্ব করেছেন, বয়সও কিন্তু কম হয়নি, 45 আপ। সো দে নোজ হাউ টু রান দ্য কান্ট্রি। আমার মনে হয় একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। না, বিষয়টা হলো সময়। যেমন ধরেন আমি বলছি, এখন আমাদের দেশে ইউনূস সরকারের সময় ভারতের সাথে যে টানাপোড়েন গেছে সেটা তো আছে। এখন তো ধরেন যে আপনার পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আসছে, তিনি তো কাঁটাতারে বেড়া দিচ্ছে, তার সময় 4-5 জন মানুষ মেরে ফেলছে। এখন তিনি বাংলাভাষী মুসলমানদের তাড়াই দিতে চায়। কোরবানির সময় গরু কোরবানি নিষিদ্ধ করছে। মুসলমানরা তখন ইমামরা, তাদের প্রধান ইমামরা বলছে গরু কোরবানি করো না। তারপরে তারাই হিন্দুরাই কিন্তু গরু লালন পালন করে, তারা তো গরু বিক্রি করতে পারে না। বিজেপিকে টাইট দিছে। টাইট দেওয়ার পরে আগে নাকি গরু আসতো, যেটা লেখার পাইছি, আগে গরু আসতো গড়ে 30,000 টাকা দাম। এবারে বিজেপি বলছে গড়ে তোমার 3,000 টাকা দাম, দিলে দাও, না দিলে লয়ে যাও। হ্যাঁ, এরা তো কান্নাকাটি শুরু করছে, বুঝছেন? তো এই জন্য বলছি, এখন আমি যেটা বলি যে এই যে মুখ্যমন্ত্রী যে হয়েছে, তার শেখ হাসিনা কমপক্ষে 20টা আপনার চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর করে গেছে। এও তো হতে পারে যে আপনার মোদী সরকার
কেন্দ্রীয় সরকার তাকে বলছে তুমি এরকম তাফালিং করো যাতে আমার চুক্তিটা বাতিল না করে, এই চুক্তিগুলো বাতিল না করে। কারণ সর্বশেষ আমি লিখেছি, সর্বশেষ যে আপনার ট্রানজিট স্বাক্ষর করছে এটা আসলে করিডোর। কারণ পশ্চিমবঙ্গ থেকে এসে সেভেন সিস্টারে যাবে, আবার সেভেন সিস্টার থেকে ঠিক একই রাস্তা দিয়ে ব্যাক করবে। এটা তো করিডোর করছে, এই চুক্তিটা তাদের দরকার, কারণ দরকার। এই জন্য আমি বলছি যে ভারতের যে আচরণ এটাও তো ঠিক। যে তারপরে ধরেন আমাদের এখানে পদ্মা ব্যারেজ করা হচ্ছে, আমি ওই অঞ্চলের লোক, পদ্মা ব্যারেজটা অত্যন্ত সময় উপযোগী। ধরেন এখন আমাদের আপনার গঙ্গার চুক্তি বাতিল হয়ে যাচ্ছে, ডিসেম্বরে শেষ হয়ে 12 তারিখে। সুতরাং তারা উজান থেকে পানি আটকায় দিবে। হ্যাঁ, আমাদের তো ব্যারেজ করা ছাড়া কোনো রাস্তা নাই। অনেকে বলে তারা উষ্মা প্রকাশ করছে, আমাদের সাথে কথা বলবো। কেন কথা বলবো? আমার এলাকায় আমি পানি রিজার্ভ করব, আমার খুশি। আর যদি তারা বলতে আসে ঠিক আছে বন্ধু দেশ, আপনি যদি মনে করেন যে সে আপনার আমাদের পানি ছেড়ে দেয়, কারণ ধরেন তিস্তা, গঙ্গা গ্রীষ্মকালে 1 ফোঁটা পানি পাই না, তো আমরা তো মরুভূমি হয়ে যাব। যমুনা সব নদী শুকায় গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় নদী হলো ইছামতি, যেটা পদ্মার থেকে এসে মানিকগঞ্জ হয়ে সমুদ্রে পড়ে গেছে, সে নদী শুকায় গেছে। হ্যাঁ, তো এই 6টা নদী হবে, হবে। তো এখন আমি তো মনে করি এগুলোর বোল্ড স্ট্যান্ড, এগুলো দরকার আমাদের দেশে। তো এই জন্য আমি বলছি যে আমাদের সরকার টু সরকার সেখানে সমাধান করবে। এখানে তো ওই আপনার মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, ওনার তাফালিংয়ের কাছে তো আমরা নথি স্বীকার করবো না। আর তিনি তো নিজে, তার মা তো বরিশালের, সে যা ওখানে জন্মগ্রহণ করছে, তার মার নাম বদলেছে, তার বাবার নাম বদলেছে। পয়েন্ট মানে আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে পুশব্যাক, পুশিন করতে চাচ্ছে, সে নিজে আগে পুশিন হোক। তার সে নিজে তো মানে সরকারের জন্য কি, মানে সরকারের জন্য সরকারের দুর্বলতা বা পরামর্শ, সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবে। সমস্যা ভারতের সাথে আমরা সম্পর্ক যেমন খারাপ করতে চাই না, তারা বড় ভাই সুলভ আচরণ করবে। তারা তারকাটা বাড়া তো অনেক দেশেই আছে, সেদিক তার বর্ডারের দিক সমস্যা নেই। তারকাটা বাড়া কিন্তু অনেক দিন ধরেই আছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে বহুদিন, কিন্তু সে এইগুলো কথাগুলি তো বলতেছে। এটাতে তো পলিটিশিয়ানরা পলিটিক্যাল রেটোরিক হিসেবে, আপনি আবার অন্যভাবে নেন পলিটিশিয়ান হিসেবে, তো অনেক কথা পলিটিশিয়ানরা বলে। হতে পারে, কিন্তু সে তো মমতা ব্যানার্জির ডান হাত ছিল। হুট করে গরমাইরা এখন যা অতিমাত্রা হিন্দুত্ববাদী হওয়ার চেষ্টা করতেছে, এটাও খেয়াল করেন। তো এখন তাকে দিয়ে বামপন্থীরা জামাত করে, তো ওনার কি দোষ রে ভাই? আমার কথা হচ্ছে যে আমি তাকে দোষ করতেছি না, আমার কথা হচ্ছে সে বাংলাভাষী মুসলমান খেদাইতে চায় 1950 সালের আইনে। তো উনার জন্ম পড়ে না, তো উনি তো ওনার মা বাংলাদেশি না, তাহলে বরিশালে তার নাম ঠিকানাও আছে, আমার কাছে থানাও আছে। তো তাহলে সে আসুক, তারে ভালো জায়গায় রাখবো, আমার বাসায় রাখবো, সমস্যা নাই। তারে আগে পুষবেক, নিজেকে করুক। হ্যাঁ, এই জন্য বলছি যে এই উটকো ঝামেলাগুলি আছে। তো তারপরে আমি বলবো যে যতই বলেন, আপনি কি মনে করছেন যে সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারছে না, নাকি এখানে না এখনো হ্যান্ডেল করতে পারছে না বলা যাচ্ছে? আমি বলছি সে যেহেতু অনেক বেশি রকম নানান ইস্যু নিয়ে কথা বলতেছে, এখানে কেন্দ্রের সাথে, ভারতের স্বাধীন দেশ, কেন্দ্রের সাথে কথা বলে এটা সমাধান করা উচিত। আমার কথা হচ্ছে উভয় পক্ষ গঠনমূলক করে আলোচনা করে করুক। পানি আমার ন্যায্য হিসেবে দিক, নাহলে আমরা ব্যারেজ করব, পরিষ্কার। এবং এটা তো বলছেই, সরকার তো স্ট্যান্ড নিচ্ছে, নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজ করতেছে, তিস্তা ব্যারেজও করবে, সমস্যা নেই। আমরা পানি চাই, আমাদের পানি না হলে তো আমরা এখানে জনবসতিই থাকবে, বাংলাদেশে থাকবে না। 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে। এই প্রজেক্ট যদি করে ফেলে, ওটার ভিতরে তিস্তা আছে, ওটার ভিতরে গঙ্গা আছে, আমরা তো পানিই পাবো না, সব নদী মারা যাবে। তো আমাদের ব্যারেজ করার কোনো রাস্তা নেই। মিস্টার বাবুল জি, হ্যাঁ, উনি যথার্থই বলেছেন। উনি সরকারের সময় ভারতের সাথে আমাদের টানাপোড়েন শুরু হয়েছে, বিশেষ করে বিভিন্ন কথাবার্তায় আমাদের, এমনকি তৎকালীন সরকার প্রধানের বিভিন্ন কথাবার্তায়। ভারত একটা স্বাধীন দেশ, হ্যাঁ, ভারতের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার মধ্যে পার্থক্য আছে। ভারতের স্বাধীনতা হচ্ছে টেবিলে বসে হয়েছে, আর আমরা যুদ্ধ করে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি।
কিন্তু ভারত একটা স্বাধীন দেশ। ভারত যখন স্বাধীন হচ্ছে বাংলাদেশও তখন একই সঙ্গে স্বাধীন হয়। তখন পাকিস্তানের কথা বলছি। পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তো কাজেই আমার যেটা মনে হয়েছে মোটের উপর ভারত নিয়ে আমি একটু পড়ালেখা করেছি, ছোটবেলা থেকেই ভারতীয় রাজনীতি নিয়ে আমি একটু পড়ালেখা করতাম, ইতিহাস পড়তাম একটু। সেখান থেকে আমার সার্বিক একটা ধারণা, এবং সেখানে 10 বছর থাকবার সুবাদে আমার যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমাদের এসব কথাবার্তা বলে মানে সম্ভব নয়। একটা রচনা প্রতিযোগিতা করেছিলাম ইসলামী ফাউন্ডেশনের আয়োজনের, বোধহয় এটা 1986 সালে। বিষয় ছিল ভাগী মেরেও চাই ফিরেও চাই, এই বিষয়টা ছিল। তো লিখেছিলাম, ফার্স্ট হয়েছিলাম তখন। আর প্রতিবেশী কিন্তু পরিবর্তন করা যায় না, প্রতিবেশী খারাপ হতে পারে কিন্তু তারা প্রতিবেশী। ভারতপন্থী ভাবার কোনো কারণ নেই। আমি জীবনে যত ভারতকে গালাগালি করেছি বিগত দিনে, ভারতের থেকে আমি ভারতের পানিও শুধু পানি খেয়েছি, একটা বেতনের পয়সাও ভারতে আমি খরচ করিনি। সো আমি এতটাই ভারত বিদ্বেষী ছিলাম। কিন্তু আপনি ভারত বিদ্বেষী হন আর পক্ষের লোক হন, সেইটা কোনো বিষয় না। সরকারের সেটাও হবার কোনো অপশন নেই। একটা সরকারের যেটা দেখা উচিত যে আমরা কি করে লাভবান হব, সেই জিনিসটা। শুভেন্দু অধিকারী কি বললেন না বললেন, এগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট। তাদের পলিটিক্যাল ধারা তারা বজায় রাখবেন, তারা কাকে সরকারে আনবেন না আনবেন এটা একদম ভারতের সাধারণ জনগণের বিষয়। এখানে স্বৈরাচারের উদ্ভব হবে কি হবে না সেটা তাদের বিষয়। সেখানে হিন্দুত্ববাদ কি হবে, সেখানে সাধারণ মানুষ কি হবে, মুসলমানরা কি হবে, আমরা বড়জোর তাদের মতো মূর্খমি না করে আমরা বলতে পারি, মুসলমান হিসেবে বলতে পারি, আমরা অবশ্যই সেটার প্রতিবাদ করতে পারি। মুসলমানদের উপর অত্যাচার হলে করা উচিত বটে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদের ভারতের যেরকম আস্থা অর্জন করা উচিত, যেটা ভারত ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে দীর্ঘদিনে, আমাদের সম্পর্কটা ভালো হওয়া উচিত। আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে যেটা করিডোরের কথা আপনি বললেন, যে ট্রানজিট করিডোর, ট্রান্সশিপমেন্ট, এগুলা নিয়ে, পোর্টের ব্যবহার নিয়ে, এগুলো একপক্ষীয় হয়নি, রেসিপ্রোকাল হওয়া উচিত। সেখান থেকে আমাদের দায়ও কম নয়। শেখ হাসিনা ওয়াজেদ তো বাংলাদেশের সিটিজেনই ছিলেন, কাজে অ্যাজ এ বাংলাদেশি ইউ শুড ওন দিস, নো দে অল ওয়ার বাংলাদেশি। সো আমাদের বাংলাদেশের দায় কিন্তু কম নয়। সেজন্যই বলি যে আমাদের আগে ঠিক হতে হবে। শুভেন্দু কি বললো ওটা ঠিক নাই। আমরা কি আন্তর্জাতিকভাবে, আমরা কি সকল দলমতের ঊর্ধ্বে যে দেশের স্বার্থে সবাই এক হচ্ছে কিনা? মাননীয়, আপনি যথার্থই বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো স্টেপ নিয়েছে পদ্মা ব্যারেজ ছাড়াও। আপনি দেখুন বগুড়াতে উনি বলেছেন, এইটা খুবই স্ট্র্যাটেজিক পয়েন্ট, আমাদের উত্তর অঞ্চলটা ফাঁকা ছিল, কিন্তু ওখানে একটা আমাদের হচ্ছে বিমান ঘাঁটি হচ্ছে, আমাদের আপনার কি বলে লালমনিরহাটেও হচ্ছে। আমরা ভারত বিরোধী যেটা স্বাভাবিকভাবে বলি, কিন্তু আমি মনে করি না কোনো দেশ কোনো দেশের বিরোধী। ভারতে থাকবার সুবাদে আবারও বলি, ভারত আমাদের চেয়ে 100 গুণ সমীহ করে পাকিস্তানকে, 100 গুণ সম্মান করে যত ঝগড়াঝাটি করুক, অনেকভাবে। ভারতের লোকেরা, সেলিব্রিটিরা, ওরা পাকিস্তানি সেলিব্রিটিরা ভারতে এসে খুব এনজয় করে লাইফ, এবং তারা ভারতের গুলোও পাকিস্তানে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, নিজেকে সম্মানিত বোধ করে। এটা আমার দেখা। ওই বর্ডারে তো একটা মানুষও মরে না, একটা মানুষও মরে না তাদের বর্ডারে, আমাদের বর্ডারে কেন মরে? এটা আমাদের জাতীয়তা বোধটা আমাদের জেগে তুলতে হবে। আর এই ভারতকে ব্যবহার করে, 1 বিলিয়ন লোককে ব্যবহার করে আমাদের ব্যবসায়িক স্বার্থটা আনতে হবে। সেইটা আমরা কতটুকু পারছি এটা বিবেচ্য বিষয়। ভারতের সংস্কৃতি বুঝতে হবে আমাদের, ভারতের আমলাদের বুঝতে হবে। শেখ মুজিবুর রহমান সাহেব একটা কথা বলেছিলেন তার ব্যক্তিগত একটা আলোচনা সভায়, যখন বলেছিল যে এজেন্ডা দিয়ে যাই আমরা, যে আমরা সেনাবাহিনী ফেরত নিতে হবে, উনি তখন উত্তরে বলেছিলেন, ভারতের অফিসারদের কানের চুল পাকা, কানের উপর যে চুল থাকে, চুল পাকা অফিসারদের সম্পর্কে তোমাদের ধারণা আছে? যে আমরা এজেন্ডা দিব, 100টা এর বিরুদ্ধে আসবে, আমি যাব দিদির সাথে বসবো বলে নিয়ে চলে আসব। আমাদের স্মার্ট যেটা বর্তমান তারেক রহমান করতেছেন, যে সবার উপর বাংলাদেশ। আমি ভারত বিদ্বেষীও না, পাকিস্তান প্রেমিকও না, আমার জন্য যা যা লাগে আমি তাই করি। আমরা শেষের দিকে, আমি চাচ্ছি 2 মিনিট আপনার জন্য ক্লোজিং রিমার্কস। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এখন এই দেশটা, যেটা আমি বলেছি বিলেতি বাংলাদেশি, অর্থাৎ বিলেতি কালচারে তিনি মানুষ, এরকম একটা লোক প্রয়োজন ছিল।
এখন আমরা তাকে এতে কোঅপারেট করছি কিনা। এখনো বিএনপি যে বদনামের কিছু কিছু বদনামে পাওয়া যাচ্ছে, তো নেতা কর্মীদের বিরুদ্ধেও, এগুলো তো আমাদের প্রত্যাশা না। কেউ কেউ যে বলেন যে ইলেকশনের আগে বদনাম যেটা ছিল ইলেকশনের পরে অনেক কমে এসেছে, এটা ঠিক? এটা একটু গোপন হয়ে গেছে, একটু মেনি মাছের মতো হয়েছে আর কি, মেনি মাছের মতো আর কি। আমাদের ওইদিকে আর পাওয়া যায় না, পাবনায় পাওয়া যায়। মেনি মাছের মতো, বাবু ভাইয়ের মতো তো সব লোক খুঁজে পাওয়া যাবে না। মেনি মাছের মতো মাটির নিচ দিয়ে যায় আর কি। কিছু কমছে বলে মনে হয় না, আমার তো মনে হয় বাড়ছে, আমার মনে হয় বাড়ছে। এই জন্যই আমি বলছি বিলেতি বাংলাদেশি তার টিমটা ঠিক করতে হবে, টিমটা জরুরিভাবে দরকার। আমি আগেও বলছি, এখনও বলছি, ওনার সামনেই বলছি যে এখনও বিএনপির ভিতরে গুপ্ত জামাত ভর্তি, কমপক্ষে 20% আছে। কিন্তু বাংলাদেশে একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল বিএনপির দরকার। এটা জাতীয়তাবাদী দল হিসেবে সাচ্চা দল হওয়া দরকার, এবং সেটা তারেক রহমানের পক্ষে সম্ভব, কিন্তু সময় লাগবে। কিন্তু হয়তো এই জন্য বলছি যে টিমটা আছে, তার আশেপাশে যত বলেন টিম আছে, টিমটা যদি দেখি, আপনি খেয়াল করে দেখেন যে যখনই তার ছবি নেয়, আমি ছবিটা দেখে খুব হতাশ, তুমি আগাইতে পারবে বলে মনে হয় না। ওই টিমটা ঠিক করতে হবে, টিমটা তো ঠিক নেই। ছবিটা আমি বুঝি নাই, কিসের ছবি? উনি যখন যে কোনো জায়গায় ছবি ওঠে দেখবেন কিছু ফেস কমন ফেস, কমন ফেস ওনার আশপাশে কমন, এই ফেসগুলো দেখলে যে চেনে সে কিন্তু ধারণা তার নেগেটিভ ধারণা হবে। সুতরাং টিমটা আগে দরকার, টিমটা তাকে ভালো করতে হবে। এই মিস্টার ফজলুল বাবু। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ওনাদের মতো সিনিয়র সাংবাদিকরা যদি ক্রিটিসিজম করে সরকারের, সেটা সরকারের জন্য বড় পাওয়া আমি মনে করি। আমি সেটাকে পজিটিভলি নিয়েই বলছি। সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান যখন একটা টিম নিয়ে তো কাজ করেছেন বিগত 17 বছরে, আপনি দেখেছেন এর অধিকাংশ মানুষ কিন্তু হাওয়া ভবন নিয়ে মিডিয়ার অনেক হাইপ ছিল। গত 17 বছরে হাওয়া ভবনের একজন মানুষও কিন্তু অপরাধ প্রমাণ হয়নি। কাজে এই মানুষগুলো, এটা খুব স্বাভাবিক। আমার সাথে যারা থাকে 17 বছর, আমার বন্ধু বান্ধব, আমার ক্লোজ অ্যালাই, সবারই ক্লোজ অ্যালাই থাকে, তাদের সম্পর্কে দেখবেন অনেকে অনেক কথা বলে। ইদানিং তাদেরকে আমি যখন সরাই দিয়েছি এবং সিনিয়র নেতাদের বলি তোমরা আসবা না, আমার সাথে হ্যান্ডশেক করবা না, লেট দ্য আমজনতা কাম টু মি অ্যান্ড মিট মি, সিনিয়র নেতারাও খেপা। তো একটু আপনি তো রাজনীতি করতে গেলে এই ব্যালেন্সিংটা করতে একটু টাইম লাগে। উনি এসেছেন, এদের সাথে, ওনাদের সাথে উনি দীর্ঘদিন অ্যালাইন্ড। তো উনি তো এসেই 3 মাসে কতগুলো জায়গা সফর করেছেন, উনি করছেন তো, উনি যাচ্ছেন তো সাধারণ লোকজনের সামনে, উনি তো মঞ্চ থেকে নেমেই চলে যাচ্ছেন না, হি ইজ গোয়িং টু সি অফ অল দ্য পিপল। আমি ওনার একটা প্রোগ্রামে ছিলাম, এই যে আপনার ঢাকা 17-তে ফ্যামিলি কার্ড বিতরণের সময়, ওই বস্তির ওখানে, মহাখালীর এখানে। তা আমি দেখলাম উনি সাধারণ লোকজনের একটা একটা করে উনি নেমে গেলেন, নেমে যেয়ে কথা বলেছেন। সো এটা হবে, কিন্তু এইটা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার সন্তান, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, এইটা হাইব্রিড কিছু না, এটা অর্গানিক। আমি বলি, আশা রাখুন, সহায়তা করুন, ইনশাল্লাহ জনাব তারেক রহমান এই দেশকে, উনি এদেশের একজন ভবিষ্যতের লিকুয়ান হবে। আমি ওনাকে তেল দিয়ে কথা বলছি না। আমি রাজনীতিতে চাকরি ছেড়েছি যেদিন 17 সালে ওনার সাথে আমার লন্ডনে দেখা হয়েছে, তারপর যে কথা শুনেছি মিডিয়াতে, ওইটার আমি ম্যাচিং পাইনি। অল্টোর মতো একটা ছোট্ট গাড়িতে উনি এসেছেন, ময়লা সাদা শার্ট ছিল, কালারের ময়লা দেখা যাচ্ছিল। আমি ওই দিন দেখে ভেবেছি অল দিস ওয়ার মিডিয়া, বাট দিস ইজ তারেক রহমান। অ্যান্ড আই লেফট জব, আই myself devoted for him. So, inshallah, good thing will come. না, ঠিক আছে, আমি ওনাকে সরাসরি কথা হয়েছে, আমি বলছি আপনার কোনো আইকন দরকার নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে, বেগম খালেদা জিয়া আছে, আর কোনো আইকন দরকার নেই। কিন্তু সেই জায়গা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে কন্ট্রোল করতে পারছে, উনি কিন্তু এখনো নিয়ন্ত্রণে নিতে পারেন নাই। আপনি বলেন, একজন উপদেষ্টা হিথ্রো এয়ারপোর্টে দাঁড়ায় তার ফ্যানরা আসছে, সাথে সাথে অ্যাম্বাসেডার চাকরি চলে গেছে, এয়ারপোর্ট থেকে চাকরি। এটা কি উচিত হয়েছে বলেন আপনি? আবার আরেকজন মন্ত্রী, তিনি ওজনের চেয়ে বেশি মন্ত্রণালয় বা সমঝোতার ভিতরে টাকা নিলে চাঁদা না, এই কথাগুলো তো বিতর্ক হয়। তারপরে ওনার উপস্থিতিতে এক পুলিশ বলছে, পুলিশ শেষ করতে হবে, বলছে যে আমি 7 থেকে ছাত্র দল করছি।
বলেন, এগুলো তো নিয়ন্ত্রণ অনেক করতে ধন্যবাদ মিস্টার এম এ আজিজ এবং মিস্টার, আপনি কি কিছু বলতে চাইছেন? বলতে চাই ওই পুলিশ অফিসারের ব্যাপারে আমি নিশ্চিত যে উনি এটার ভালো ট্রিটমেন্ট দিবেন। মিস্টার ফজলেহুদা বাবুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আমি জামায়াত ইসলামীর ভালো খারাপ কোনো মন্তব্য করতে চাই না, তবে দুদিন ধরে টেবিলের দুপ্রান্ত থেকে যে আলোচনা শুনছি তাতে সরকারি দলের জন্য, সরকারের যে কোনো সরকারে থাকা রাজনৈতিক দল দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলের ভেতরে ওনারা বলছেন যে অনেক গুপ্ত সুপ্ত জামাত আছে, বা এই দলের ভেতরে একজন তো সংখ্যাও বললেন শতকরা 20% তিনি মনে করেন আছে। সো গুপ্ত সুপ্ত আসলে এটা রাজনীতিতে অত্যন্ত ক্ষতিকর। আমরা দেখেছি যে একটা রাজনৈতিক দল এর আগে যারা ক্ষমতায় ছিল তাদের দলের ভেতরে থেকে কিভাবে নিজেদেরকে তৈরি করেছে এবং তার ফল আসলে তারাও ভোগ করেছে, এবং তারা হঠাৎ করেই নিজেদের পরিচয় উন্মোচিত করেছে জনগণের সামনে, যেটা রাজনীতির জন্য কোনো অবস্থাতেই সুখকর বা কল্যাণকর বা ইতিবাচক কোনো কিছু নয়। আমরা আশা করব যে সরকারি দল এইসব বিষয়ে অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকবে দেশের স্বার্থে এবং রাজনীতির স্বার্থে এবং তাদের নিজেদের দলের স্বার্থে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।